সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। কয়েকদিন ধরে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের সংবাদ হচ্ছে নিয়মিত। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিরোধে রাজপথে থাকার ডাক দিয়েছে জামায়াত ইসলামী সহ 8টি দল। প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিয়েছে এনসিপি। নৈরাজ্যের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে 4টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপিরা। সরকার ও রাজনৈতিক দলগুলোকে মাঠে থাকার আহ্বান জানিয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে জামায়াত ইসলামী ও সমমনা কিছু দল 5 দফা দাবিতে যমুনায় অবস্থানের ঘোষণা দিয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজকের সম্পাদকীয় কি ঘটতে যাচ্ছে, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, এবং আর উপস্থিত আছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী। কাল 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন থেকে লকডাউন কর্মসূচি ঘোষণা করে, তারপর থেকে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, শিক্ষা প্রতিষ্ঠানের বাসগুলোতে আগুন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ, এমন ঘটনা ঘটছে। কাল সেই 13 নভেম্বর সরকার নানান প্রস্তুতি নিয়েছে। কি মনে হয় কি ঘটতে যাচ্ছে আনিস আলমগীর? করতে যাচ্ছে তো কিছু একটা, এটা তো দেখাই যাচ্ছে। আপনি যেভাবে বলছিলেন বাসে আগুন, বিশেষ করে এই জিনিসটা আমাদের পুরনো একটা কালচারে পরিণত হয়েছে। যা কিছু হোক, ক্ষোভ মেটানোর জন্য বাসে আগুন দিয়ে দেওয়া। ইভেন স্বামী স্ত্রী মারামারি হলো, সামনে বোধহয় এটা হবে যে চলো একটা গাড়ি ভেঙে দিই। এই পরিস্থিতি যখন চলে তখন তো মানুষ একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় চলে। পুরো নগরীতে আমি দেখছি আতঙ্কগ্রস্ত অবস্থা। আমি যখন এখানে আসছিলাম রাস্তায় গাড়ি নেই। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে এবং তারা অনলাইনে ক্লাস করছে অনেকে, তো সব জায়গায় একটা স্থবিরতা আছে। এই স্থবিরতা আপনি যেভাবে বলছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের, আমি বলবো যে পলাতক কিছু নেতা বাইরে থেকে এই কর্মসূচি দিয়েছে। দেশে তো কেউ নাই তারা। এটা সেই কর্মসূচিতে আবার যারা অংশ নিচ্ছে তারাও পলাতক, তারাও প্রকাশ্যে কেউ না। তো এরকম অপ্রকাশ্য একটা নেতাদের, অপ্রকাশ্য কর্মীদের একটা আন্দোলন কতটা সফল হবে এটা আমি সন্দিহান। কিন্তু এটা বলা যায় যে সরকার একটা কাঁপুনি ধরিয়ে দিয়েছে এটাতেও, যে সরকার যে প্রস্তুতি নিয়েছে, যেভাবে রিয়্যাক্ট করছে, যেভাবে আওয়ামী লীগ করছে গত কয়দিন ধরে, উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিরা, এবং প্রায় 8 লক্ষের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত করেছে। সরকার এটাকে কিভাবে বারবার বলছে আমরা এটা প্রতিরোধ করব, আওয়ামী লীগের এই শক্তি নাই যে তারা রাস্তায় দাঁড়াতে পারবে। একই সঙ্গে বলা হচ্ছে শক্তি নেই, আবার প্রস্তুতিটাও অনেক অবশ্যই রাখলে সেটা থাকা উচিত। সরকারে থাকবে না কেন? সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রতিরোধ করবে। দুঃখিত যে আমরা এগুলো অতীতও দেখেছি, কিন্তু যেটা অ্যাট্রসিটির, এটা দমন করতে গিয়ে যদি আবার এমন অবস্থা আমি তৈরি করি যেটা জুলাইতে হয়েছিল, তাতে আবার সরকারও আবার বেকায়দায় পড়ে যায়, তাদেরও আবার বদনাম হয় যে আপনি এভাবে করলেন কেন, এভাবে মারলেন কেন। তো সেই জায়গায় আমি মনে করি যে দুই পক্ষেরই একটা সহনশীলতা দেখাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের জীবনকে তারা যাতে মূল্য দেয়। মানুষের, আমাদের এখানে যে লোক বেশি ক্ষেত্রে আমরা দেখি দাঁড়ায় যে মানুষের জীবনের কোনো মূল্য নাই। যে লোকগুলো মারা যাচ্ছে, মনে করেন ইতিমধ্যে মারা গেছে 2-1 জন, এগুলোর জানি কোনো এর কোনো এর আত্মীয় স্বজন কে আছে, কোনো কোথাও কিছু পাবে না, যে ওর জন্য কেউ কিছু বলবে না, একটা বিবৃতিও পর্যন্ত নাই। তো মানুষের জীবনটা এদের কাছে খুব তুচ্ছ মনে হয়, এবং তাদের রাজনৈতিক চাওয়া পাওয়ার জন্য, তাদের গেইনের জন্য এই লাশের সংখ্যা আবার কত হয়, গাড়ি কতটুকু পড়ে, আগুন নৈরাজ্য কতটুকু হয়, সেগুলোকে দিয়ে আবার পরিমাপ হয় যে এই আন্দোলন কতটা সফল হয়েছে আর কতটা বিফল হয়েছে। দুঃখিত যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন সহনশীলতা নাই, একটা কথা বলার সংস্কৃতি নাই, তেমনি সরকারও প্রতিপক্ষের সাথে কথা বলার কোনো সংস্কৃতি রাখে না। যে যতই প্রতিপক্ষ হোক তাদের সাথে যে কথা বলার একটা লাইন চালু করা। ইসরায়েলে আপনি দেখেন, ইসরায়েল যখন হামলা করছে গাজাকে, সেখানেও তারা হামাসের সাথে আলাপের জন্য একটা চ্যানেল রেখেছে। এখানে কোনো চ্যানেল নাই। এখানে যা ইচ্ছা যে যেভাবে করতে পারে, আমি প্রতিরোধ করব, আমি ডাক দেব আর আপনি প্রতিরোধ করবেন। কারো কথা কেউ শুনছে না। মাঝখান দিয়ে জনগণ এবং জনসম্পদ এখানে ধ্বংস হয়। আর কিছু লোক আছে উৎসাহ দেওয়ার জন্য, যেমন আমি আজকে দেখলাম যে দোকান মালিক সমিতি বলছে যে আমরা দোকান খোলা রাখবো। তার মানে কি, এক ধরনের চ্যালেঞ্জ দেওয়া এদেরকে, যারা আন্দোলন করছে তাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া যে তোমরা কি করতে পারো আমি দেখি। এটা বিগত সময় এরকম হয়েছিল, ওইটাই আমি বলতেছি। বিগত সময় আমরা দেখেছি যে এই ধরনের দিয়েছিল যে আমরা খোলা রাখবো। আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনার সঙ্গে
যখন গণভবনে জুলাইতে আন্দোলন যখন চরমে উঠছে, তখন এই ব্যবসায়ী শ্রেণী গিয়ে কিন্তু ওনাকে আশ্বাস দিয়েছিল প্রয়োজনে আপনার সঙ্গে আমরা কবরে যাব। আপনার কে না ছিল ওনার সঙ্গে, সাংবাদিক থেকে শুরু করে পরামর্শ দেওয়ার জন্য ব্যবসায়ীরা, শিল্পী, সাহিত্যিক সবাই তো পরামর্শ দিয়েছে। পরামর্শ দেওয়াতে কেউ কারো থেকে পিছিয়ে ছিল না। তো এরকম পরিস্থিতিতে আমরা যেটা জরুরি মনে করি সেটা হচ্ছে যে সবার সহনশীলতা, সবার শুভবুদ্ধির উদয় হওয়া। সেটা না হলে জনগণেরই ক্ষতি হবে এবং জনগণই সেটা সাফার করবে। তারা কি কারণে এটা করবে? একটা জিনিস বলছে যে 13 তারিখ, আপনি যেটা বলছিলেন 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে তার রায়ের একটা তারিখ ঘোষিত হতে পারে। এখন তারিখ ঘোষিত হতে পারে, সেই ডেটে যদি এই অবস্থা হয়, পরবর্তীতে কি অবস্থা হবে? আমরা বারবার বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, একটা রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করেছি, কিন্তু এমনভাবে আমরা তাদেরকে এমন কিছু করব না, কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু আমরা এমন কিছু করব না। কার্যক্রম নিষিদ্ধ মানে কি? তার কথা যারা বলে তাদেরকেও তো জেলে দিয়ে দিচ্ছি। এখানেও তো গণতন্ত্র বলে কিছু নাই। সো আপনি যখন এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, তারা তখন জঙ্গিবাদে চলে যাবে, জঙ্গি রাজনীতিতে চলে যাবে, তখন ধ্বংসাত্মক রাজনীতিতে চলে যাবে। এবং এই ধ্বংসাত্মক রাজনীতি তখন দেশের কালচারের জন্য, দেশের সুনামের জন্য, অর্থনীতির জন্য, বিদেশের আমাদের যে বিনিয়োগের জন্য সর্বক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। সো রাজনৈতিক সহনশীলতা যেমন আমরা চাইবো, তেমনি চাইবো যে আলোচনার সংস্কৃতিটা চালু। দরজা খোলা রাখা উচিত ছিল এমনটা আমি মনে করি যে আওয়ামী লীগ নয়, যে কোনো রাজনৈতিক দল, ইভেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশে কতগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন আছে, বলে না জঙ্গি সংগঠন অমুক তমুক, তাদের সাথেও আলোচনার একটা পথ রাখা উচিত। আপনি পথ কেন রাখবেন না? পথ না রাখলে আপনি তার মতামতটা তো জানতে পারছেন না, তার কষ্টটা কোথায়, সে কি চায়, সে কেন চায়, এবং তার যে চাওয়াটা সেটা কতটুকু ন্যায্য। যদি অন্যায্য হয় তাকে আমি প্রতিরোধ করব, তাকে বলবো যে তুমি এটা চাইতে পারো না, এটা তোমার এর মধ্যে পড়ে না। সে আওয়ামী লীগ হোক আর যে রাজনৈতিক দলই হোক। আপনার কাছে আবার আসবো মার্জিয়া মমতাজ, আপনার কাছে একই প্রসঙ্গে শুরুতে আসতে চাচ্ছি যে 13 নভেম্বর কি ঘটতে চাচ্ছে। যেমন আনিস আলমগীর বলছিলেন যে যাদের বেশিরভাগ নেতাকর্মীরা বিদেশে আছে, দেশে নেই, পলাতক অবস্থায় আছে, দেশে থাকলেও যারা সামনে আসছে না, তাদের ঘোষণায় এমন একটা পরিস্থিতি তৈরি করা, তাও তারিখ ধার্য হবে রায়ের তেমন একটি দিনে, সরকারকে কাঁপুনি দিয়ে দেওয়া, এমন একটি কথা বলছিলেন আনিস আলমগীর। কেন মানে এত জলদি 1.5 বছরের মাথায় এমন ঘটনা ঘটলো? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এটা 1.5 বছরের মাথায় ঘটেনি, এটা একদম শুরু থেকেই চলেছে। হ্যাঁ, আমরা দেখেছি যে পলাতক নেত্রীর ছেলে পর্যন্ত প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষণীয়, শ্রদ্ধা আনিস আলমগীর বলছিলেন যে আমাদের তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। কথা বলার সুযোগ আছে দেখেই তারা ঝামেলাগুলো তৈরি করার সুযোগ নিচ্ছে। সুযোগটা কোথায় আছে? গণমাধ্যম আছে, তারা তো কথা বলছে, নইলে আমরা জানছি কিভাবে? আপনি যদি বলেন, আপনি যদি বলেন যে একজনের মধ্যেও আপনি কোনো অনুতাপ দেখেছেন আজকে পর্যন্ত? যে জুলাইয়ে নেত্রীর আদেশে যেটা হয়েছে সেটা ছিল প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, বাকি আওয়ামী লীগ এরকম না। এটা বলার জন্য তো আপনার কাছে কেউ মাইক্রোফোন নিয়ে যেতে হবে না। আপনি যেখান থেকে ভয় ছড়াচ্ছেন, যেখান থেকে হুমকি দিচ্ছেন, আপনি সেখান থেকেই বলতে পারতেন। তাহলে তাদের কাছে যে উপায়গুলো ছিল, আমাদের জন্য এটা আসলে একটা শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে পালিয়েছেন হয়তো বেশ কিছু মানুষ, যারা দেশে আছে তারাও অনেকভাবে বিচ্ছিন্ন, কিন্তু তাদের ফিলসফিটা এখনও আগের মতোই আছে। এটা আমাদের জন্য একটা সাবধান বাণী। এবং আমি যদি বলি যে এখান থেকে আমাদের টেক আরেকটা নেওয়া উচিত, যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো এখানে আছে তাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা, যে আসলে আসল শত্রুটা কে, আমরা কার বিরুদ্ধে ফাইট করছি। এই সচেতনতা না থাকার কারণে আমাদেরকে বারবার এমন একটা ইস্যুর অপেক্ষা করতে হয় যে হয়তো হাসিনা একটা কথা বলবেন, তারপর আমরা সেটার বিরুদ্ধে একসাথে হয়ে দাঁড়াতে গেলে আমরা সবাই আবার একটু এক হব, আবার যে সেই শত্রু একটু স্তিমিত হয়ে আসবে, আমরা আবার বিভিন্ন ইস্যু নিয়ে আবার ভাগ হয়ে যাব। হ্যাঁ, তো এটা আরেকটা টেক। প্রথম কথাটা বলেছি যে এখানে কোনো রিমর্স নাই, কোনো অনুতাপ নাই। যে মাধ্যমগুলোতে তারা এই খারাপ মেসেজগুলো ছড়াচ্ছে, হুমকিগুলো ছড়াচ্ছে, এটা দেশের মানুষের জন্য খারাপ। কারণ তাদের যারা অনুসারী তারা তো 2 দিনে দল পাল্টে ফেলবে না, কিন্তু তারা একটা ভুল মেসেজ পাচ্ছে যে হ্যাঁ আমাদেরকে বাঁচাবে, সুতরাং আমি যা ইচ্ছা তাই করে ফেলি। আমি একটা কালকের ঘটনা আমি জানি না, আসলে আমরা কেউ জানি না কি হবে,
কিন্তু যে কোনো ধরনের অপরাধের দায় তাদেরকেই নিতে হবে যারা এই উস্কানিগুলো দিচ্ছেন, তাই না? আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ধরনের দুই পক্ষেই উনিও বললেন যে দুই পক্ষেই বিভিন্ন ধরনের উস্কানি চ্যালেঞ্জ আসছে। এটা আমাদের কারোর জন্য ভালো না। আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আছে, নির্বাচন নিয়ে আমাদের এখন অনেক ব্যস্ত থাকা দরকার। তো ওগুলো থেকে আমরা কিন্তু সাময়িকভাবে একটু ফেরত যাচ্ছি, একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খারাপ আমার মনে হয়। ডিস্ট্রাক্ট আমরা কি এই আওয়ামী লীগের এই বিষয়টাতেই হচ্ছি নাকি অন্যান্য আরো বিভিন্ন কারণে আমরা হচ্ছি না? গণভোট না, হ্যাঁ ঠিক আছে, ওগুলো নির্বাচনমুখী কার্যক্রম, আর এইটা একটা অপ্রয়োজনীয় কাজ। হ্যাঁ, এটাকে একটা উস্কানি দিয়ে একটা ভয় দিয়ে, এবং শুধু মৌখিক ভয়ে তো আসলে কাজ হয় না। কি করা হচ্ছে, আমার নিজে ইউনিভার্সিটির 2টা গাড়ি পুড়েছে, আমি জানি। আমার ভেতরে যে ধরনের উৎকণ্ঠা আমার স্টুডেন্টদেরকে নিয়ে, এটা যে কোনো বাবা মা যে কোনো শিক্ষক এটা ফিল করবেন। তো এভাবে কৃত্রিম ভয় দেখিয়ে যে কাজটা করার চেষ্টা করা হচ্ছে, এটা কোনোভাবেই এক্সপেক্টেড না, এবং এটা শুধু নির্বাচনকে না, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের থেকে আর কি আশা করা যায়? এক্স্যাক্টলি। তো এখন আর তো কোনো উপায় ছিল না। তারা তো এটা করবে ঘোষণা দিয়ে করেছে, সেটা আটকানোর জন্য ব্যবস্থাটা আসলে কতটা? হ্যাঁ, এটা সরকারের দায়িত্ব, এবং আমরা দেখব যে আগামীকাল কি হয়, এবং এর মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেগুলো তো আমরা দেখছি। হ্যাঁ, একটা দুর্বল সরকার যখন, আমি সরকারকে বলবো যে সরকার এখানে সঠিক ভূমিকা রাখছেন না, কারণ এখানে অনেক বেশি শক্ত হাতে দমন করার দরকার ছিল। এখনও আপনি দেখবেন গণমাধ্যমে নাম বলা হয় না, বলা হয় একটি দল, একটি দেশ। হ্যাঁ, আমরা কাকে সহ্য করছি, কাকে লুকাচ্ছি, কাকে আড়াল করছি, তাই না? আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। আনিস আলমগীর বলছিলেন যে আওয়ামী লীগের জন্য একটি আলোচনার দরজা খোলা রাখা থাকলে হয়তো কিছুটা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত। আপনার কি মনে হয় একটি দরজা আলোচনার খোলা রাখা দরকার ছিল, শুধু আওয়ামী লীগ না যে কোনো নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দলের জন্য খোলা রাখা উচিত কিনা? সেই আহ্বানটি সেই দলের পক্ষ থেকে আসতে হবে। হিসাবটা সহজ। এখানে যে অপরাধ করে তার সাথে কেউ আলোচনায় বসতে যায় না, তার জন্য শাস্তি চায়। এখন সে যদি বলে যে আমি আলোচনায় বসতে চাই, আমি একটা সমঝোতা চাই, তাহলে সেটা বিবেচনা করা হবে কিনা সেটা পরের কথা, কিন্তু আমরা তো আগে এটা দেখতে চাই তারা চেয়েছে কিনা।